নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। তো চলুন বন্ধুরা, এই এতদিন ধরে যে ইন্ডিয়া এবং ইউএস এর মধ্যে ট্রেড ডিল নিয়ে কথাবার্তা চলছিল, তো আজকে তার যে ফাইনাল সিদ্ধান্ত সেটা চলে এসেছে। এই ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর এই ট্যারিফ বসিয়ে দিয়েছেন। তো সেই নিয়েই প্রথমে কথা বলবো। তো এর আগের ভিডিওতে তো এটা কভার করেছিলাম যে ডোনাল্ড ট্রাম্প ইনি কিন্তু একটা হিন্ট দিয়ে দিয়েছিলেন যে ইন্ডিয়ার ওপর 20 থেকে 25% পর্যন্ত এই যে ট্যারিফ সেটা বসতে পারে। তবে এই যে ফাইনাল ডিসিশন সেটা পেন্ডিং ছিল। তো বর্তমানে এই যে ফাইনাল ডিসিশন সেটা কিন্তু সামনে চলে এসেছে। তবে এই ট্যারিফ দেখার সময় পৃথিবীর যে আরো বড় বড় দেশগুলো রয়েছে তাদের সঙ্গে যে ট্যারিফের পরিমাণ সেটাকে নিয়ে তুলনা করতে হবে। তো সেই যে ট্যারিফ গুলো সেগুলো আগে দেখে নেব। প্রথমে দেখে নিই এই যে জাপান, এদের ওপর কত পার্সেন্ট ট্যারিফ বসেছে। দেখতে পাচ্ছেন এই যে জাপান, এদের ওপর আগে যে ট্যারিফ সেটা বসিয়েছিল 27.5%, সেইটা থেকে কমিয়ে এই যে ট্যারিফের পরিমাণ সেটা করে দিয়েছে 15%। তো ইন্ডিয়ার ট্যারিফ যদি 20 থেকে 25% মধ্যেও থাকে তাহলে সেটা জাপানের থেকে বেশি হয়ে যাবে। এবং যদি দেখেন এই যে ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো রয়েছে তাদের ওপর ডোনাল্ড ট্রাম্প এই 15% মাত্র ট্যারিফ বসিয়েছেন। তো ইন্ডিয়ার ওপর যদি 20 থেকে 25% পর্যন্ত ট্যারিফ বসে তাহলে সেটা এই যে ইউরোপিয়ান ইউনিয়নের কান্ট্রিগুলো, তারপর যে জাপান, এদের থেকে কিন্তু বেশি হয়ে যাবে। তো এদের থেকে বেশি ট্যারিফ হওয়া মানে ভারতের যে বিজনেস সেটার উপর প্রেসার পড়বে। তো চলুন ফাইনালি দেখে নিই এই ডোনাল্ড ট্রাম্প ইন্ডিয়ার উপর কত পার্সেন্ট ট্যারিফ বসিয়েছে। তো আরো অনেক কিছু ডিটেলস রয়েছে, সেইগুলোকেও মাথায় রাখতে হবে। তো একেবারে ডিটেলসে আলোচনা করব। তো দেখতে পাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের যে অফিসিয়াল ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্ট সেটা খুলে নিয়েছি। তো ভারতের উপর প্রথম পার্সেন্টেজ দেখে নিই কত পার্সেন্ট ট্যারিফ বসেছে। দেখতে পাচ্ছেন 25% ট্যারিফ বসেছে। তো এই ডোনাল্ড ট্রাম্প ইনি পুরো কি বলেছেন সেগুলো এক এক করে দেখবে। দেখতে পাচ্ছেন তিনি কি বলেছেন, রিমেম্বার হোয়াইল ইন্ডিয়া ইজ আওয়ার ফ্রেন্ড উই হ্যাভ ওভার দ্য ইয়ার্স ডান রিলেটিভলি লিটিল বিজনেস উইথ দেম বিকজ দেয়ার ট্যারিফ আর ফার টু হাই। মানে তিনি এটাই বলছেন ইন্ডিয়ার সঙ্গে আমেরিকার একটা ভালো সম্পর্ক থাকলেও যেহেতু ইন্ডিয়ার এই ট্যারিফ অত্যন্ত বেশি, সেই কারণের জন্য এই আমেরিকা ইন্ডিয়ার সঙ্গে সেভাবে খুব একটা বেশি বিজনেসও করতে পারছে না। তো ইন্ডিয়ার সঙ্গে আমেরিকার এই যে ট্রেডের তফাৎ সেটা কতটুকু দেখে নেবো। দেখতে পাচ্ছেন এই যে ট্রেডের পরিমাণ সেটা খুলে নিয়েছি। আমাদের ইন্ডিয়া এই আমেরিকাতে কত টাকার মালপত্র এক্সপোর্ট করে থাকে। দেখতে পাচ্ছেন 88 বিলিয়ন ডলারের। আর সেখানে আমেরিকা ভারতে কত পরিমাণে মাল রপ্তানি করে, আমেরিকা থেকে ভারতে মাত্র 43 বিলিয়ন ডলারের সামগ্রী আসে। তার মানে এই আমেরিকা ইন্ডিয়ার সঙ্গে 45 বিলিয়ন ডলারের ট্রেড ডেফিসিয়েটে রয়েছে। তো সহজ ভাষায় ইন্ডিয়া থেকে আমেরিকাতে 88 বিলিয়ন ডলারের মোট সামগ্রী রপ্তানি হয়ে থাকে এবং সেখানে আমেরিকা থেকে ভারতবর্ষে মাত্র 43 বিলিয়ন ডলারের এই সামগ্রী এসে থাকে। মানে এই যে ইউনাইটেড স্টেট বা আমেরিকা এরা ভারতের সঙ্গে একটা সামঞ্জস্য বজায় রেখে কিন্তু বিজনেস করতে পারছে না। কারণ হিসেবে বলেছে ইন্ডিয়ার যে ট্যারিফ সেটা অত্যন্ত হাই। তো চলুন এটা তো বুঝতে পারলেন, এবার আরো ডিটেলস গুলো দেখবো। তিনি এটাও বলেছেন অ্যামং দ্য হাইয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড and they have the most strenuous and obnoxious non-monetary trade barriers of any country। মানে অন্যান্য দেশ বাকি দেশগুলোর উপর যে পরিমাণে ট্যারিফ লাগায় সেখানে ইন্ডিয়া কিন্তু অন্যান্য দেশগুলোর উপর বেশি পরিমাণেই ট্যারিফ বসায়। এবং এটাও বলেছে অলসো they have always bought a vast majority of their military equipment from Russia। মানে রাশিয়ার থেকে একটা বড় পরিমাণে এই মিলিটারি সামগ্রী এই ইন্ডিয়া কিনে থাকে। তো ডোনাল্ড ট্রাম্প এই ব্যাপারে আপত্তি প্রকাশ করেছেন এবং তার সঙ্গে সঙ্গে এটাও বলেছেন যে দেশগুলো এই রাশিয়া থেকে সব থেকে বেশি পরিমাণে এনার্জি নিয়ে থাকে বা এই ক্রুড অয়েল আমদানি করে থাকে তাদের মধ্যে চায়নার সঙ্গে সঙ্গে এই ইন্ডিয়ান নামটাও রয়েছে। তো তিনি এটাই বলতে চাইছেন এই রাশিয়া যে ইউক্রেনের সঙ্গে এতদিন ধরে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন সেটা সম্ভব হচ্ছে তার কারণ এই চীন এবং ইন্ডিয়া রাশিয়ার থেকে ক্রুড অয়েল কিনছে এবং সেইখান থেকে যে টাকা এই রাশিয়ার কাছে যাচ্ছে তার ফলে কিন্তু রাশিয়া এতদিন ধরে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চালিয়ে যেতে পারছে। তো অ্যাকচুয়ালি তিনি পরোক্ষভাবে এই যে রাশিয়া এবং ইউক্রেন এদের মধ্যে যুদ্ধ চলছে তার পেছনে ইন্ডিয়া এবং চীন এই দুটো দেশকে দায়ী করেছেন। তো তিনি এটাই বলতে চাইছেন এই যে জিনিসগুলো এগুলো ইন্ডিয়া ভালো করছে না, অল থিংস নট গুড। তারপরে তিনি এই কারণগুলো দেখেই বলেছেন ইন্ডিয়া উইল দেয়ারফর বি পেইং এ ট্যারিফ অফ 25%। তো এই কারণগুলোর জন্য ইন্ডিয়ার ওপর ডোনাল্ড ট্রাম্প 25% ট্যারিফ বসিয়ে দিয়েছেন। এবং এর সঙ্গে সঙ্গে আরো কি বলেছে দেখুন, প্লাস এ পেনাল্টি ফর দ্য অ্যাবভ স্টার্টিং অন আগস্ট 1। মানে এই যে রাশিয়ার সঙ্গে এত যুদ্ধ সামগ্রী কিনছে, তারপর রাশিয়ার থেকে এই ক্রুড অয়েল কিনছে, এর জন্য ইন্ডিয়ার উপর একটা পেনাল্টিও তিনি বসাবেন। তো এটাই পুরো ডিটেলস ছিল যেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। এবার আপনাদের মনে প্রশ্ন আসবে এর প্রভাব আগামীকাল ইন্ডিয়ান মার্কেটে কিভাবে পড়বে। তো চলুন আজকেও সেটা একটু আন্দাজ করে নিতে পারি। তো তার জন্য কি করতে হবে, এই যে গিফট নিফটি এটা খুলে নিতে হবে। গিফট নিফটি দেখতে পাচ্ছেন বর্তমানে 134 পয়েন্ট, আর যদি পার্সেন্টেজ হিসেবে দেখেন তাহলে 0.54% নিচে ট্রেড করছে। তো যদি এর
এরকম অবস্থাতেই গিফট নিফটি বন্ধ হয় তাহলে মার্কেটে একটা বড় গ্যাপ ডাউনের আশঙ্কা থেকে যাচ্ছে। এবং এর সঙ্গে সঙ্গে যদি দেখেন ইন্ডিয়ার যে এডিআর গুলো রয়েছে সেইগুলো কিন্তু খারাপ পারফর্ম করছে। এইখানে দেখতে পাচ্ছেন ইনফোসিসের এডিআর এটা প্রায় 1% কাছাকাছি ডাউন হয়ে গেছে। তারপর আইসিআইসিআই ব্যাংকের এডিআর এটা 1.38% ডাউন। ডক্টর রেড্ডি ল্যাব এটা 4.98% ডাউন। তারপর এইচডিএফসি ব্যাংকের এডিআর এটা 1.39% ডাউন হয়েছে। মেঘমাইট্রি এটা 3.34% ডাউন। উইপ্রোর এডিআর এটা 2.14% ডাউন হয়ে গেছে। তারপর যদি যাত্রা অনলাইন দেখি এটা 0.19% ডাউন। তো দেখতে পাচ্ছেন যে এডিআর গুলো কভার করা হয় প্রতিটা এডিআরই কিন্তু ডাউনে রয়েছে। আর এই যে এডিআর গুলো আজকের দিনে পড়েছে তার পেছনে কিন্তু এই ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফটাই কাজ করছে। আর দেখুন এই যে ট্যারিফ ঘোষণা হয়েছে এতে কিন্তু মার্কেট একদিন দুদিন খারাপ রিয়াকশন দেখাতে পারে, সব সময় কিন্তু দেখাবে না। কারণ এর আগেও দেখেছেন ডোনাল্ড ট্রাম্প বারবার তার যে কথাবার্তা সেটা পাল্টেছেন এবং এই ধরনের যে ট্যারিফের কথাবার্তা সেগুলো কিন্তু আগেও অনেকবার এসেছে। তো আগেও মার্কেট এর উপর রিয়াক্ট করে ফেলেছে। তো মার্কেটে এই যে রিয়াক্ট সেটা কিন্তু শর্ট টার্মের জন্য থাকবে। এছাড়াও যদি দেখেন এই যে ট্যারিফ ঘোষণা হয়েছে এই ট্যারিফ বন্ধের কিছু আশাও কিন্তু থেকে যাচ্ছে। এর আগেও যদি দেখেন এই ইউএস যে চায়নার উপর ট্যারিফ লাগিয়েছিল সেটাকে তিনি 90 দিনের জন্য পজ করে দিয়েছেন। তারপরে তো আগে দেখেইছিলেন জাপানের উপর কত বড় পরিমাণে একটা ট্যারিফ বসিয়েছিলেন, প্রায় 27 থেকে 28%, সেখান থেকে কমিয়ে 15% করেছে। এছাড়াও যদি দেখেন এই আগস্ট মাসের সেকেন্ড হাফ বা শেষের দিকে আবার ইউএস এর যে অফিসিয়ালরা তারা ইন্ডিয়াতে আসছেন। দেখতেই পাচ্ছেন ইন্ডিয়া ইউএস ট্রেড ডিল টক্স টু বি হেল্ড ইন নিউ দিল্লি ইন সেকেন্ড হাফ অফ আগস্ট। মানে পরে এই যে কথাবার্তা সেটা আবার কিন্তু শুরু হবে, তখনও এই যে ট্যারিফের পরিমাণ সেটা পরিবর্তিত হতে পারে। আর দেখুন ডোনাল্ড ট্রাম্প যেটা চাইছিলেন যে ইন্ডিয়ার এগ্রিকালচার সেক্টরে আমেরিকার প্রবেশ, সেখানে কিন্তু ইন্ডিয়া সুযোগ করে দিতে পারবে না। কারণ দেখুন ইন্ডিয়া একটা কৃষি প্রধান দেশ। তো আমেরিকা যদি ইন্ডিয়াতে বেশি পরিমাণে তাদের দেশের যে জিএম কর্পস তার সঙ্গে সঙ্গে যে এগ্রিকালচার প্রোডাক্ট ডেয়ারি প্রোডাক্ট এইগুলো ইন্ডিয়াতে রপ্তানি করে তাহলে ইন্ডিয়ার যে এই কৃষকেরা রয়েছে তাদের উপর কিন্তু খুবই খারাপ ইম্প্যাক্ট করবে। তো সেই কারণের জন্যই ইন্ডিয়া চাইছে না যে ইউএস এর এই ধরনের প্রোডাক্ট গুলো যেমন এগ্রিকালচার প্রোডাক্ট তারপর যে জিন মডিফাইড ক্রপস এইগুলো ভারতবর্ষে খুব সহজে ঢুকে যাক। তো এই কারণের জন্যই এই ট্রেড ডিল নিয়ে এত বড় ঝামেলা চলছে। তো এখনো পর্যন্ত আপাতত ইন্ডিয়া এবং ইউএস এর মধ্যে এই ট্রেড ডিলের ব্যাপারে কি কি এগোলো, তার সঙ্গে সঙ্গে পরবর্তীকালে আর কি কি সম্ভাবনা থাকতে পারে এবং এই ট্রেড ডিলের প্রভাব আগামীকাল মার্কেটে কিভাবে পড়তে পারে সে সম্পর্কে একটা মোটামুটি আইডিয়া দিয়ে দিলাম। তো চলুন এবার ভিডিওর সামনের দিকে এগোনো যাক। আমেরিকান মার্কেট ডাউ জোন্স এই মুহূর্তে সামান্য উপরে ট্রেড করছে 0.099%, এবং যদি দেখেন নাসডাক কম্পোজাইট এটা 0.41% উপরে রয়েছে। আর এটা আজকে ভুলে গেলে চলবে না, আজকে জুলাই মাসের 30 তারিখ। তো জুলাই মাসের 30 তারিখ আজকে কি রয়েছে, উইকেন্ডের যে ভিডিও সেখানে কভার করেছিলাম আজকে ফেডের যে মিটিং তার যে আউটকাম সেটা বেরিয়ে আসবে। তো এই ফেড বা এফএমসির মিটিং এ আমেরিকাতে রেট কাট হচ্ছে কিনা সেটার উপর কিন্তু খুবই নজর থাকবে। তো ততক্ষণ পর্যন্ত এই আমেরিকান মার্কেট এরকম একটা কনসলিডেশন ফেজেই চলবে, তারপরে কিন্তু মার্কেট একটা দিশা পাবে। এইখানে দেখতেই পাচ্ছেন এর আগে এই যে ফেডের মিটিং তার যে আউটকাম সেটা কবে এসেছিল জুন মাসের 18 তারিখে। তো তখন দেখতে পাচ্ছেন এই যে রেট সেটা পরিবর্তন করা হয়নি, আগে 4.50% ছিল এবং এসেও ছিল 4.50%। আর এখানে দেখতেই পাচ্ছেন এই জুলাই মাসের 30 তারিখ আজকে ডেট রয়েছে। আর এখানে কটার সময় এই ডেটা আসবে দেখতে পাচ্ছেন আমেরিকার সময় অনুযায়ী 2টোর সময় এই ডেটা আসবে। তো যদি ভারতের টাইম অনুযায়ী দেখেন তাহলে 11:30টার সময় এই ফেডের মিটিং এর যে আউটকাম সেটা চলে আসবে। তো এই ফেডের মিটিং এর আউটকাম এসে গেলে সেটা সঙ্গে সঙ্গে এই চ্যানেলের সঙ্গে যুক্ত যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে পোস্ট করে দেবো। তো আপনি এখনো যদি টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে না থাকেন তাহলে এক্ষুনি এই চ্যানেলের সঙ্গে যুক্ত যে টেলিগ্রামের গ্রুপ আছে সেখানে জয়েন হয়ে যান। এই টেলিগ্রাম গ্রুপের লিংক চ্যানেলের ডেসক্রিপশনে এবং ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো এবারে এই রেট এটা কি পরিবর্তন হতে পারে, দেখতে পাচ্ছেন এর আগে এই যে রেট এটা ছিল 4.50%, তার আগে তো অনেকবার এই রেট এটা কোনো পরিবর্তন করা হয়নি। তো এবারে ফোরকাস্ট কত করা হয়েছে, ফোরকাস্টও দেখতে পাচ্ছেন 4.50%, মানে অ্যানালিস্টরা এটাই মনে করছে এবারেও কোনো রেট কাট হবে না। তো যদি রেট কাট হয়ে যায় তাহলে কিন্তু সেটা মার্কেটের জন্য অনেকটাই পজিটিভ ব্যাপার হবে, কিন্তু রেট কাট হওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে। আর রেট কাট হওয়ার চান্স কম সেটা ভেবেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু এটাও বলেছেন যে এই আমেরিকার যে সেকেন্ড কোয়ার্টারের জিডিপি সেটা 3%-এর কাছাকাছি রয়েছে। তো এই সময় এই রেট কাট এটা কিন্তু অত্যন্ত দরকারি। তিনি এটাই বলেছেন এই যে রেট কাটের ডিসিশন সেটা কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে, মাস্ট নাও লোয়ার দ্য রেট, মানে এক্ষুনি এই যে রেট সেটা কমানো দরকার। তো কি কারণে তিনি বলেছেন, কারণ আমেরিকার যে ইনফ্লেশন সেটা কন্ট্রোলের মধ্যে রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে তিনি এটাই বলছেন এই রেট কমানো হোক যাতে এই মানুষেরা বিভিন্ন সামগ্রী কিনতে পারেন এবং তার সঙ্গে সঙ্গে রিফাইন্যান্স করতে পারেন তাদের ঘরের জন্য। এরপরে আবার
ইন্ডিয়ান মার্কেটে ফিরে আসি। তো চলুন আজকের দিনে দেখে নিই এই এফআইআই এবং ডিআইআই এরা কেমন কি কেনাকাটা করলো। তো দেখতে পাচ্ছেন এফআইআই এবং ডিআইআই এদের ডেটা খুলে নিয়েছি। ডিআইআই আজকের দিনে 1829 কোটি টাকা শেয়ার কিনেছে এবং এফআইআই আজকের দিনে 850 কোটি টাকা শেয়ার বিক্রি করে দিয়েছে। তো দেখতে পাচ্ছেন আজকের দিনে এই এফআইআই এদের যে সেলিং সেটা কিছুটা কমেছে। তো আগামীকাল নিফটি ফিফটির যে মান্থলি এক্সপায়ারি রয়েছে সেখানে কিন্তু বড় কিছু একটা হতে পারে, কারণ এই এফআইআইরা এরা কিন্তু এতদিন ধরে খুব বড় পরিমাণে সেলিং করছিল। আজকের দিনে তাদের যে সেলিং সেটা অনেকটাই কমেছে। এরপরে চলুন কিছু কোম্পানির কোয়ার্টার ওয়ানের রেজাল্ট নিয়ে ডিটেলসে আলোচনা করব। প্রথম যে কোম্পানিটা সেটা হচ্ছে টাটা স্টিল লিমিটেড। তো এর রেজাল্ট দেখে নেব, তার আগে দেখে নেব এই ফিগার গুলো সেগুলো সব কিসে রয়েছে। দেখতে পাচ্ছেন এই যে সব ফিগার সেগুলো সব কোটিতে রয়েছে। আর দেখতে পাচ্ছেন কোম্পানির যে কনসলিডেটেড নাম্বার সেটা খুলে নিয়েছি। কোম্পানির টোটাল ইনকাম কত হয়েছে 53,466 কোটি টাকা, যেটা এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল 55,031 কোটি টাকা এবং এর আগের কোয়ার্টারে কত ছিল 56,679 কোটি টাকা। তো দেখতে পাচ্ছেন কোম্পানির যে টোটাল ইনকাম সেটা ইয়ারলিও কমেছে এবং কোয়ার্টারলিও কমেছে। তারপরে কোম্পানির খরচা দেখবো। কোম্পানির খরচা হয়েছে 50,347 কোটি টাকা। তো এর আগের কোয়ার্টারে কত ছিল 54,167 কোটি টাকা আর এর আগের বছর সেম কোয়ার্টারে কত ছিল 52,389 কোটি টাকা। তো খরচাও দেখতে পাচ্ছেন যেমন ইনকাম কমেছে তেমন খরচাও কমেছে। তো এরপর বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট রয়েছে। তো তারপরে কোম্পানির প্রফিট বিফোর ট্যাক্স এটা কত দেখতে পাচ্ছেন 3,067 কোটি টাকা আর এর আগের কোয়ার্টার এই পিবিটি কত ছিল 2,199 কোটি টাকা আর এর আগের বছর সেম কোয়ার্টারে কত ছিল 2,376 কোটি টাকা। তো দেখতে পাচ্ছেন কোম্পানির যে পিবিটি এটা ইয়ারলিও বেড়ে গেছে, কোয়ার্টারলিও বেড়ে গেছে। তো এরপর সরকারকে ট্যাক্স ফ্যাক্স দেওয়ার পর এই কোম্পানির যে নেট প্রফিট সেটা বেরিয়ে আসবে। তো কোম্পানির এই নেট প্রফিট কত 2,007 কোটি টাকা। এর আগের কোয়ার্টারে কত ছিল 1,200 কোটি টাকা আর এর আগের বছর সেম কোয়ার্টারে কত ছিল 918 কোটি টাকা। তো দেখতে পাচ্ছেন কোম্পানির যে নেট প্রফিট এটা ইয়ারলিও বেড়েছে, ইয়ারলি প্রায় ডবলের বেশি হয়ে গেছে এবং কোয়ার্টারলিও যদি দেখেন ভালো পরিমাণে বেড়েছে। তো দেখতে পেলেন রেভিনিউ কমে গেলেও তারপরে যে খরচাগুলো সেগুলো কমার কারণে এই কোম্পানির যে নেট প্রফিট সেটা অনেকটাই বেড়ে গেছে এবং ইয়ারলি কোয়ার্টারলি দুদিক থেকেই এই নাম্বার খুবই ভালো এসেছে। এর পরের কোম্পানি মাহিন্দ্রা এন্ড মাহিন্দ্রা লিমিটেড। এই কোম্পানিটা আজকে মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পর তার যে রেজাল্ট সেটা পেশ করেছে। দেখতে পাচ্ছেন এই যে নাম্বার সেটা 5টা 4-এ পেশ করেছে। তো এর যে রেজাল্ট সেটা দেখবো। তো চলুন কোম্পানির যে রেজাল্ট সেটা খুলে নিয়েছি। তো প্রথমেই দেখে নিই এই যে ফিগার গুলো সেগুলো সব কোটিতে রয়েছে, তো সেভাবেই পড়বো। আর দেখতে পাচ্ছেন কোম্পানির যে কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল রেজাল্ট সেটা খুলে নিয়েছি। তো কোম্পানির টোটাল ইনকাম কত হয়েছে 46,446 কোটি টাকা, যেটা এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল 37,626 কোটি টাকা আর এর আগের কোয়ার্টারে কত ছিল 43,301 কোটি টাকা। তো কোম্পানির যে টোটাল ইনকাম এটা ইয়ারলিও বেড়েছে এবং কোয়ার্টারলিও বেড়েছে। তারপরে কোম্পানির খরচা 33,330 কোটি থেকে বেড়ে হয়েছে 41,280 কোটি আর এর আগের কোয়ার্টারে কত ছিল 39,113 কোটি টাকা, মানে কোম্পানির খরচাও বেড়েছে। তো কোম্পানির ইনকাম থেকে এই যে খরচা সেটা বাদ দিয়ে দিলে কোম্পানির যে প্রফিট বিফোর ট্যাক্স সেটা বেরিয়ে আসবে। তো কোম্পানির প্রফিট বিফোর ট্যাক্স কত 5644 কোটি টাকা আর এর আগের কোয়ার্টারে কত ছিল 4,626 কোটি টাকা আর এর আগের বছর সেম কোয়ার্টারে কত ছিল 4,620 কোটি টাকা। তো দেখতে পাচ্ছেন কোম্পানির যে পিবিটি এটাও ইয়ারলি বেড়েছে এবং কোয়ার্টারলিও বেড়েছে। তো এরপর সরকারকে ট্যাক্স ফ্যাক্স দিয়ে দিয়েছে। ট্যাক্স ফ্যাক্স দেওয়ার পর কোম্পানির যে নেট প্রফিট সেটা বেরিয়ে আসবে। তো কোম্পানির কত প্রফিট হয়েছে বা প্যাট কত দেখতে পাচ্ছেন 4,376 কোটি টাকা, যেটা এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল 3,545 কোটি টাকা এবং এর আগের কোয়ার্টারে ছিল 3,541 কোটি টাকা। মানে সব দিক থেকেই এই যে রেজাল্ট সেটা কিন্তু ভালোই এসেছে। এবং যদি ইপিএসও দেখেন দেখতে পাচ্ছেন এর আগের কোয়ার্টারে এবং এর আগের বছর সেম কোয়ার্টারে 29-এর ইপিএস ছিল সেটা বেড়ে হয়েছে 36। এর পরের কোম্পানি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। তো চলুন এর যে রেজাল্ট সেটাও দেখে নিই। কোম্পানির সেলস দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার 12% বেড়েছে, 29,145 কোটি থেকে বেড়ে হয়েছে 32,572 কোটি। এর আগের কোয়ার্টারে কত ছিল 32,523 কোটি। তো দেখতে পাচ্ছেন কোম্পানির সেলস এটা ইয়ার অন ইয়ার এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেড়েছে। তারপরে যদি এবিটা দেখি, এবিটা ইয়ার অন ইয়ার বেড়েছে 20,672 কোটি থেকে 13% বেড়ে হয়েছে 23,375 কোটি আর এর আগের কোয়ার্টারে কত ছিল 23,381 কোটি। মানে ইয়ারলি ভালোই বেড়েছে, কোয়ার্টারলি সামান্য পড়েছে। এবং নেট প্রফিটে দেখতে পাচ্ছেন 47% পড়ে গেছে, 3,991 কোটি নেট প্রফিট ছিল, সেখান থেকেই নেট প্রফিট পড়ে হয়েছে 2,167 কোটি আর এর আগের কোয়ার্টারে কত ছিল 5,011 কোটি। তো কোম্পানির নেট প্রফিট এত বেশি পড়ে গেল কেন? তো এটা বুঝতে গেলে কোম্পানির যে ফাইন্যান্সিয়াল রেজাল্ট সেটা আরো ভালোভাবে করতে হবে। তো চলুন সেটা দেখে নেব। দেখতে পাচ্ছেন কোম্পানির যে ফাইন্যান্সিয়াল রেজাল্ট সেটা খুলে নিয়েছি এবং এই যে ফিগার গুলো সেইগুলো সব লাখে রয়েছে। তো আমরা কোটিতে পড়বো। তো প্রথমেই দেখে নিই এই যে প্রভিশনিং
সেইটা কেমন এসেছে দেখতে পাচ্ছেন। এই যে প্রভিশনিং, এইটা 323 কোটি, এর আগের কোয়ার্টারে কত ছিল 359 কোটি, এবং এর আগের বছর সেম কোয়ার্টারে কত ছিল 1312 কোটি। আর এই প্রভিশনিং এটা কি, এটা হচ্ছে এমন একটা টাকা যেটা কোম্পানি মনে করছে তারা লোন দেওয়ার পর এটা তাদের কাছে ফেরত আসবে না, তো এটাকে কোম্পানির ফাইন্যান্সিয়াল রেজাল্ট থেকে আলাদাভাবে দেখাতে হয়। তো এটাই দেখতে পাচ্ছেন এই যে প্রভিশনিং এইখানে দেওয়া রয়েছে। আর এইখানে দেখুন কোম্পানির যে এফ সেগমেন্টে দেখুন এই যে প্রফিট লস ফ্রম অর্ডিনারি অ্যাক্টিভিটিস বিফোর ট্যাক্স, এইটা কত 6,758 কোটি, এর আগের কোয়ার্টারে ছিল 6,415 কোটি, আর এর আগের বছর সেম কোয়ার্টারে কত ছিল 5,268 কোটি। তো দেখতে পাচ্ছেন এই যে ডেটা মানে প্রফিট ফ্রম অর্ডিনারি অ্যাক্টিভিটিস, এইটা ইয়ারলিও বেড়েছে এবং কোয়ার্টারলিও বেড়েছে। এবং তারপরে এখানে দেখুন এই যে নেট প্রফিট, এটা কত কমে গেল। নেট প্রফিট কত এসেছে 1,675 কোটি, এর আগের কোয়ার্টারে কত ছিল 4,567 কোটি, আর এর আগের বছর সেম কোয়ার্টারে কত ছিল 3,251 কোটি। তো দেখতে পাচ্ছেন এইখানে যে নেট প্রফিট সেটা হঠাৎ করেই কমে গেল, কিন্তু আগে যে ডেটাগুলো সেগুলো সবই ভালো ছিল। তো এইখানে এই নেট প্রফিট এত কমে গেল কেন, তার জন্য কোম্পানির যে ট্যাক্স এক্সপেন্সেস সেটা দেখতে হবে। তো কোম্পানির এই যে ট্যাক্স এক্সপেন্সেস এটা দেখুন এখানে একটা স্টার মার্ক করা রয়েছে। কোম্পানির যে ট্যাক্স এক্সপেন্সেস এটা অনেকটাই বেশি হয়েছে 5,083 কোটি, এর আগের কোয়ার্টারে কত ছিল মাত্র 1,848 কোটি, এবং এর আগের বছর সেম কোয়ার্টারে কত ছিল 2,017 কোটি। তো যখন এখানে স্টার দেওয়া রয়েছে তো এই স্টারটা কেন দেওয়া রয়েছে সেটাও পড়তে হবে। তো চলুন সেটাও দেখে নিই। এইখানে স্টারটা কেন দেওয়া রয়েছে, দা ব্যাংক হ্যাজ অপ্ট ফর লোয়ার ট্যাক্স রেজিমি, প্লিজ রেফার নোট 22। তো এখান থেকে সামান্য বুঝতে পারলেন যে ব্যাংকটা একটা লোয়ার ট্যাক্স রেজিমি বেছে নিয়েছে, সেই কারণের জন্য এই যে ট্যাক্স সেটা বেড়ে গেছে। আর এটা কিন্তু এককালীন ট্যাক্স। তো এইটার ডিটেলসে বুঝতে গেলে এই যে রেজাল্টের নিচে এই নোট নম্বর 22 এটা পড়তে হবে। তো চলুন এটাও দেখে নিই। তো এভাবে নিচে যাবেন, তো এভাবে আস্তে আস্তে নিচের দিকে যেতে যেতে আপনারা এই যে নোট নাম্বার 22 সেটা পেয়ে যাবেন। তো দেখুন আরো একটু নিচে যাই, এই নোট নাম্বার 22 এসে যাবে। তো দেখতে পাচ্ছেন এই যে নোট নাম্বার 22 এটা চলে এসেছে। তো এই নোট নাম্বার 22 কি বলছে, দা ব্যাংক হ্যাজ এভালুয়েটেড দা অপশন অফ লোয়ার ট্যাক্স রেজিমি পারমিটেড আন্ডার সেকশন 115BAA of the Income Tax Act 1961 as introduced by the Taxation Laws Amendment Act 2019। মানে এই যে ইনকাম ট্যাক্সের আইনটা রয়েছে সেই আইন অনুযায়ী এই ব্যাংকটা ট্যাক্সের একটা রেজিমি বেছে নিয়েছে, সেই কারণের জন্য এই যে ট্যাক্সের পরিমাণ সেটা বেড়ে গেছে। দেখতে পাচ্ছেন এই যে ট্যাক্সের নিয়ম অনুযায়ী এই যে বেসড অন দ্যাট দ্য ব্যাংক হ্যাজ ডিসাইড টু এক্সারসাইজ দ্য সেড অপশন অফ লোয়ার ট্যাক্স রেট উইথ এফেক্ট ফ্রম ফাইন্যান্সিয়াল ইয়ার 2025 টু 2026, অ্যানুয়াল ইয়ার 2026-2027। তো মানে এই কোম্পানিটা অ্যানুয়াল ইয়ার 2026 থেকে 27 জন্য এই যে ট্যাক্স রেজিমি সেটা বেছে নিয়েছে। আর এই ট্যাক্স রেজিমি বেছে নেওয়ার কারণেই দেখতে পাচ্ছেন দ্য রেজাল্টেন্ট ইম্প্যাক্ট ইজ এ ওয়ান টাইম চার্জ of raise 3,324.24 crore in the profit and loss account for the quarter ended June 30, 2025। মানে এই যে নতুন ট্যাক্স রেজিমি এটা বেছে নেওয়ার কারণে এই যে একটা এককালীন চার্জ লেগেছে 3,324 কোটি টাকা, সেই কারণের জন্যই কোম্পানির যে ট্যাক্স এক্সপেন্সেস সেটা এত বেশি দেখাচ্ছে। আর সেই কারণের জন্যই কোম্পানির যে নেট প্রফিট সেটা এত পরিমাণে পড়ে গেছে। তো আশা করছি ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার হলো কেন এই ব্যাংকের নেট প্রফিট এতটা বেশি পড়া দেখাচ্ছে। তো পরবর্তীকালে এই নতুন ট্যাক্স রেজিমি বেছে নেওয়ার কারণে এই কোম্পানির যে ট্যাক্সের পরিমাণ কমবে, সেইখান থেকে এই কোম্পানিটা এই যে টাকা সেটা তুলেই নেবে। মানে লং টার্মে এটা কোম্পানির জন্য কিন্তু ভালো। তো শর্ট টার্মে কিছুটা খারাপ ইম্প্যাক্ট এই রেজাল্টে পড়েছে। এর পরের কোম্পানি আইজিএল বা ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেড। তো চলুন এর যে রেজাল্ট এটাও দেখবো। কোম্পানির সেলস ইয়ার অন ইয়ার 11% বেড়েছে, কিন্তু বাকি যে ডেটাগুলো সেগুলো সবই খারাপ। দেখতে পাচ্ছেন এই যে এবিটা এটা ইয়ার অন ইয়ার 576 কোটি থেকে পড়ে হয়েছে 511 কোটি, এর আগের কোয়ার্টারে কত ছিল 493 কোটি। মানে ইয়ার অন ইয়ার খারাপ এলেও কোয়ার্টারলি কিছুটা বেড়েছে। তারপরে যদি নেট প্রফিট দেখি এইটা তো সব জায়গাতেই পড়েছে। এর আগের বছর সেম কোয়ার্টারে 480 কোটি ছিল, এর আগের কোয়ার্টারে 453 কোটি ছিল, এই কোয়ার্টারে এসেছে 428 কোটি। মানে একমাত্র এই সেলস এটাই ইয়ার অন ইয়ার সামান্য বেড়েছে 3,517 কোটি থেকে বেড়ে 3,914 কোটি, কিন্তু এটা কোয়ার্টারলি পড়েছে। আর বাকি যে ডেটাগুলো সেইগুলো সবই ইয়ার অন ইয়ার এবং কোয়ার্টার অন কোয়ার্টার খারাপ এসেছে। এর পরের কোম্পানি রিল্যাক্সো ফুটওয়ার্স লিমিটেড। কোম্পানির সেলস এটা 13% পড়ে গেছে 748 কোটি থেকে 13% পড়ে হয়েছে 654 কোটি, এর আগের কোয়ার্টারে কত ছিল 695 কোটি। তো সব দিক থেকে এই যে ডেটা সেটা খারাপ। তবে ইবিটা এটা ইয়ার অন ইয়ার 1% বেড়ে গেছে 98.9 কোটি এবিটা ছিল, এটা 1% বেড়ে হয়েছে 99.4 কোটি। এর আগের কোয়ার্টারে কত ছিল 112 কোটি, মানে কোয়ার্টার অন কোয়ার্টার পড়েছে। তারপরে নেট প্রফিট এটা ইয়ার অন ইয়ার 44.4 কোটি থেকে বেড়ে হয়েছে 48.9 কোটি, এর আগের কোয়ার্টারে ছিল 56 কোটি, এটাও কোয়ার্টারলি পড়েছে। এর পরের কোম্পানি পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। এই
কোম্পানিটা মার্কেট চলাকালীনই তার যে রেজাল্ট সেটা পেশ করেছিল। তো চলুন কোম্পানির রেজাল্ট দেখে নিই। কোম্পানির সেলস ইয়ার অন ইয়ার মাত্র 2% বেড়েছে, 11,006 কোটি থেকে বেড়ে হয়েছে 11,196 কোটি। এর আগের কোয়ার্টারে এটা ছিল 12,275 কোটি। তারপরে যে এবিটা 9,540 কোটি থেকে কমে হয়েছে 9,102 কোটি। এর আগের কোয়ার্টারে কত ছিল? 10,194 কোটি, তো এখান থেকেও কমেছে। তারপরে নেট প্রফিট 3,631 কোটি, এর আগের কোয়ার্টারে ছিল 4,143 কোটি এবং এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল 3,724 কোটি। মানে ওভারঅল এই যে নাম্বার সেটা খারাপের দিকে এসেছে। এর পরের কোম্পানি আইআইএফএল ফাইন্যান্স লিমিটেড। কোম্পানির সেলস ইয়ার অন ইয়ার 13% বেড়েছে, 2,621 কোটি থেকে বেড়ে হয়েছে 2,953 কোটি এবং এর আগের কোয়ার্টারে কত ছিল? 2,591 কোটি। মানে এই সেলস ইয়ার অন ইয়ার এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেড়েছে। তারপরে যদি এবিটা দেখি, এটা ইয়ার অন ইয়ার 12% বেড়েছে, 1,512 কোটি থেকে বেড়ে হয়েছে 1,686 কোটি এবং এর আগের কোয়ার্টারে ছিল 1,526 কোটি। তবে কোম্পানির এই যে নেট প্রফিট এটা কিন্তু ইয়ার অন ইয়ার 19% কমে গেছে, 338 কোটি থেকে কমে হয়েছে 274 কোটি। এর আগের কোয়ার্টারে ছিল 251 কোটি। মানে কোয়ার্টারলি এই ডেটা কিছুটা ভালো এসেছে। এরপরে যদি ইন্ডিয়ান রুপি দেখি, ইন্ডিয়ান রুপি দেখতে পাচ্ছেন আজকের দিনে অনেকটা পরিমাণে দুর্বল হয়ে গেছে। এই একদিনেই যদি দেখেন প্রায় 0.63% বেড়ে গেছে। তো বুঝতে পারছেন এই যে ইন্ডিয়ান রুপি এটা কতটা তাড়াতাড়ি দুর্বল হয়ে পড়ছে। এই 6 মাস আগে দেখছিলাম 84 নিচে ট্রেড করছিল, সেইখান থেকে বাড়তে বাড়তে প্রায় 88 কাছাকাছি চলে গেছে। তো এভাবে চলতে থাকলে কিছুদিনের মধ্যে এই যে 88 সেটাকে ছুঁয়ে ফেলবে এবং তারপরে এই যে 89, 90 এইগুলোকে ছুঁতেও কিন্তু দেরি হবে না। আর বারবার বলেছি এই ইন্ডিয়ান রুপি এটা যতটা দুর্বল হবে এফআইআই তে সেলিং তত বেশি বাড়বে। এরপরে গোল্ড দেখে নেবো। 10 গ্রাম 24 ক্যারেট কলকাতার রেট অনুযায়ী 1,01,890 টাকায় ট্রেড করছে। এবং যদি বিটকয়েন দেখ, বিটকয়েন আজকে 0.41% বেড়ে $1,18,394 ট্রেড করছে। এরপরে ক্রুড অয়েল দেখবো। ক্রুড অয়েল দেখতে পাচ্ছেন অনেকটা পরিমাণে বেড়ে গেছে। এই ব্রেন্ট ক্রুড কিছুদিন আগে 68-র কাছাকাছি চলছিল, সেখান থেকে বাড়তে বাড়তে প্রায় $93 কাছাকাছি চলে এসেছে। আর এরপর যদি ডব্লিউটিআই ক্রুড দেখেন, এটা দেখতে পাচ্ছেন বাড়তে বাড়তে প্রায় 70-এর কাছাকাছি এসে গেছে। তো এই ক্রুড অয়েলের বাড়াটাও ইন্ডিয়ান মার্কেটের জন্য নেগেটিভ ব্যাপার। আর এরপর আমেরিকার ইন্ডেক্স দেখে নেবো। আমেরিকান মার্কেট দেখতে পাচ্ছেন আজকে কিরকম ভোলেটাইল রয়েছে। শুরুর দিকে দেখতে পাচ্ছেন গ্যাপ আপ ওপেন হয়েছিল, তারপর একটা বড় গ্যাপ ডাউন, তারপরে দেখতে পাচ্ছেন সেইখান থেকে আবার ওপর দিকে বেড়ে গিয়েছিল এবং সেইখান থেকে যদি দেখেন আবার পড়া আবার বেড়েছে। তো যতক্ষণ না এই ফেডের মিটিং এর আউটকাম সামনে আসছে ততক্ষণ এই যে ডাউ জোন্স সেটা কিন্তু এভাবেই পারফর্ম করবে। আর দেখুন শুধুমাত্র যে এফের ডিসিশন সেটা এসে গেলেই হবে না, তারপরে জেরেমি পাওয়েল জি তিনি প্রেস কনফারেন্স করবেন। তো তার যে প্রেস কনফারেন্স তার উপরেও কিন্তু মার্কেট রিয়াক্ট করবে, কারণ ওনার এই যে প্রেস কনফারেন্স সেখান থেকেও কিন্তু পরবর্তীকালে আমেরিকাতে ফেডের ডিসিশন কি হতে পারে সেটার একটা আন্দাজ পাওয়া যেতে পারে। মানে আজকে সারা রাতই আমেরিকান মার্কেট এরকম ভোলেটাইল থাকবে। এরপরে যদি নাসডাক দেখি, নাসডাক কম্পোজাইট এটা 0.40% উপরে ট্রেড করছে। আর ভিডিও শেষে আরো একবার গিভ নিফটি এটা দেখে নেবো। গিভ নিফটি এখনো 150 পয়েন্ট নিচে রয়েছে এবং পার্সেন্টেজ ওয়াইজ যদি দেখেন তাহলে 0.61% পড়া। আর যদি ইন্ডিয়ান এরিয়ার গুলো দেখি, ইনফোসিসের এরিয়ার এটা 1.02% এখনো নিচে রয়েছে। তারপর ডক্টর রেড্ডি এটা 4.57% নিচে। তারপর আইসিআইসিআই ব্যাংকের এরিয়ার এখনো 1.35% নিচে। তারপর মেঘমাই ট্রিপ এটা 4% নিচে চলে গেছে। এইচডিএফসি ব্যাংকের এরিয়ার এটা 1.31% নিচে। তারপর উইপ্রো এরিয়ার এটা 1.79% নিচে রয়েছে। তারপর যাত্রা অনলাইন এটা 0.19% নিচে রয়েছে। মানে দেখতে পাচ্ছেন শুরুর দিকে যেভাবে ওপেন হয়েছিল এখনো কিন্তু সেই পতন সেরকম জায়গাতেই রয়েছে, কোনো ইমপ্রুভমেন্ট কিন্তু আসেনি। তো আগামীকাল মার্কেটে একটা বড় গ্যাপ ডাউন হওয়ার সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।